বলেই বাঁধন উন্মাদের মতো ড্রয়িং রুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকলো। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংস রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারণে অদূরের পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধূ বেশে এক নারী, নাম তার রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গে গয়নার জৌলুস, যাকে কিছুক্ষণ আগে আহসান রহমান বিয়ে করে ঘরে তুলেছেন। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠোর ভেতর খামচে ধরে দাঁড়িয়ে আছে 4 বছরের এক ছোট্ট মেয়ে, নাম তার রূপা। বারবি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটির বাদামি চোখজোড়া এখন প্রচণ্ড আতঙ্কে শিথিয়ে আছে। বাঁধনের দাদা হাজী রহমান এবার কম্পিত কণ্ঠে বাঁধনকে শান্ত করার চেষ্টা করলেন। দাদু ভাই, শান্ত হ, মাথা ঠান্ডা কর। তোর বাবা তোর জন্য নতুন মা আনছে। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আছাড় মারল। মানি না আমি এই মহিলাকে আমার মা হিসেবে। উনি একটা ডাইনি। আমার মার পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল রজনীর কলিজায়। তার কাজল কালো চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আহসান রহমান নিজের ছেলের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখে এত বড় কথা বলার সাহস তোর কোত্থেকে আসে? রজনী অর্থাৎ আমার স্ত্রী, অর্থাৎ তোর মা, তাই সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলবি। বাঁধন অশ্রু ভেজা রক্তবর্ণ চোখে বাবার চোখের দিকে সরাসরি তাকালো। মা, আমি কি কখনো তোমার কাছে মা চেয়েছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার জননীর স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার মায়ের আসনটা অন্য কাউকে অন্তত দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে! মা মারা যাওয়ার 2 মাস পার হতে না হতেই নতুন কাউকে ঘরে নিয়ে আসলে। একবারে কি তোমার নিজের কাছে লজ্জা করলো না বাবা? আহসান রহমান আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি প্রচণ্ড আক্রোশে বাঁধনের গালে ঠাস করে একজোড়া থাপ্পড় বসিয়ে দিলেন। বেয়াদবের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সে আদবটুকু কি ভুলে গেছিস? বাঁধন জ্বলন্ত গালে হাত চেপে ধরল, কিন্তু তার চেয়েও বেশি জ্বলে উঠল তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠল। এখন তো আমি তোমার চোখে সারা জীবনে বেয়াদবার খারাপ হয়ে থাকবো। নতুন মানুষ পেয়ে তো এখন আমায় পর করে দিলে। লোকে ঠিকই বলে সৎ মা ঘরে আসার সাথে সাথে বাবার চোখে নিজের সন্তান বিষ হয়ে যায়। তার প্রমাণ তো আজ হাতে নাতে দিলে। নতুন বউ আসতে না আসতেই নিজের ছেলের গায়ে হাতও তুলে ফেললে। হাজী রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বললেন। দাদু ভাই, তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে, তোকে ও একদম মায়ের মতো আগলে রাখবে, পরম মমতায় তোকে আদর করবে। বাঁধনের চাচা আতিক রহমান এবার এগিয়ে এসে বাঁধনের চোখের নোনা জল মুছে দিয়ে শান্ত স্বরে বললেন। তোর বাবা যা করছে তা তোর মঙ্গলের জন্যই করেছে। তোর বয়স তো মাত্র 16 বছর। এই বয়সে মায়ের অভাব যে কতটা তা আমরা বুঝি। রজনী, মেয়েটা সত্যিই খুব স্বচ্ছ মনের, দেখবি ও তোকে নিজের সন্তানের মতো আদর করবে, স্নেহ ভরিয়ে রাখবে। বাঁধন উন্মাদের মতো আতিক রহমানের হাত ছাটকা দিয়ে সরিয়ে দিল। সে আর্তনাদ করে বলল। আমি কোনোদিন এই মহিলাকে আমার মা হিসেবে মানব না। উনি একজন জঘন্য মেয়ে মানুষ, যে আমার মার পবিত্র সিংহাসন দখল করে নিয়েছে। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবেন। আর সেই সাথে ওই বাবা নামক মানুষটাও। ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ইউ ফাদার। বলেই বাঁধন হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে সোজা উপরের রুমে চলে গেল। মুহূর্তেই ঠাস করে দরজা বন্ধ করার প্রচণ্ড শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। আহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফায় মাথায় হাত দিয়ে বসে থাকলেন। 4 বছরের ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। মা, ওই ছেলেটা এমন কেন করলো? আর আঙ্কেলটা মারলো কেন ওই ছেলেকে? রজনী অঝরে ঝরতে থাকা চোখের পানি মুছে নিজের কলিজার টুকরো রূপাকে বুকের সাথে মিশিয়ে জাপটে ধরল। হাজী রহমান এবার তার মেঝো বৌমা শিলা রহমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন। বড় বৌমাকে ভিতরে নিয়ে যাও। এখন পরিচয় করিয়ে দিই এই গল্পের কুশীল বদ্দের সাথে। এতক্ষণ যে ছেলেটি তীব্র অভিমানে সবকিছু ভাঙচুর করছিল, তার নাম জাওয়াদ অধীর বাঁধন। বয়স তার মাত্র 16 বছর। এই অল্প বয়সেই সে তার প্রাণীর চেয়েও প্রিয় মাকে হারিয়েছে। তার বাবা আহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনীকে বিয়ে করে এনেছে, কিন্তু বাঁধন এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তার মাকে এতটাই ভালোবাসে যে সেই পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখাও তার কাছে অসহনীয়। অন্যদিকে রজনী এক অতি সাধারণ ও দরিদ্র ঘরের মেয়ে। এটি তার দ্বিতীয় বিয়ে।
তার আগের স্বামী ছিল ভীষণ উচ্ছৃঙ্খল আর মারাত্মক নেশায় আসক্ত। মেয়ের জীবনের এমন দুর্ব্যবস্থা দেখে রজনীর বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান এবং আইনতভাবে বিচ্ছেদ করান। রজনীর কোল আলো করে আছে তার 4 বছরের ছোট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরোকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায়নি, তাই নিজের সাথেই তাকে এই নতুন সংসারে নিয়ে এসেছে। এই ছোট্ট মেয়েটিকে ঘিরেই এখন রজনীর সবটুকু পৃথিবী। বাড়ির বড় কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ তাকে বাঘের মতো ভয় পেলেও বাঁধনের কাছে তিনি একদমই অন্যরকম। বাঁধন তাকে বিন্দু মাত্র ভয় পায় না, বরং হাজী রহমানই বাঁধনের সামনে এলে যেন ভিজে বিড়াল হয়ে যান। সবার কাছে প্রচণ্ড রাগী আর নীতিবান হিসেবে পরিচিত এই মানুষটি বাঁধনের প্রতিটি আবদার আর জেদের কাছে অদ্ভুতভাবে নতি স্বীকার করেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান এবং তার স্ত্রী শিলা রহমান। তাদের 2 সন্তান, 11 বছরের ছেলে আকাশ আর 6 বছরের ছোট্ট মেয়ে শান্তা। 51বর্তী এই পরিবারে নতুন করে আসা রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, আর বাঁধনের এই অগ্নিরূপ কিভাবে প্রশমিত হবে তা সময়ই বলে দেবে। বিকেলের সোনা ঝরা আলোয় রূপা আপন মনে পুরো বাড়ি ঘুরে দেখছে। এত বিশাল অট্টালিকা সে তার এই ছোট্ট জীবনে আগে কখনো দেখেনি। হাতে একটি চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে ছোট ছোট পা ফেলে সে বিস্ময়ে চারপাশ দেখছে। পরনে তার একটি ছোট্ট টপস, যা হাঁটার ছন্দে দুলছে, আর তাকে দেখতে ঠিক যেন এক জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাইরের প্রশস্ত বারান্দার সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার 2 চোখে এখনো মেঘ জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ঝটপট শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে। তার কিশোর মনে কেবল একটি জেদ আর মায়ের পবিত্র স্থান, যে সে অন্য কাউকে কোনোদিন দখল করতে দেবে না। তার বাবা এখন থেকে ওই মহিলার সঙ্গেই থাকবে, এই চিন্তাটা তাকে বিষের মতো বিচ্ছে। মনে মনে সে শপথ নিয়েছে, যেভাবেই হোক ওই মহিলাকে সে এই বাড়ি থেকে তাড়াবেই। ঠিক সেই সময় বাড়ি দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এলো। সেখানে বাঁধনকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। ছোট্ট রূপা গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। এটা তো সেই ছেলেটা যে সকালে সবকিছু ভাঙচুর করলো। রূপা গুটি গুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে গেল। তার বাম হাতে থাকা অন্য একটি চকলেট বাঁধনের চোখের সামনে তুলে ধরলো। মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এ নাও চকলেট খাও। আমার মা বলে মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকালো। এই মেয়েটাকেই সে সকালে ওই খারাপ মহিলার শাড়ির আঁচল ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠিটা দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকলো, কিন্তু কোনো কথা বলল না। রূপা হাল ছাড়ল না। সে পুনরায় প্রশ্ন করলো, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা নাকি বোবা হয়, কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন কেন বলছো না? বাঁধন এবার মুখ খুলল। রূপার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে অত্যন্ত রুক্ষ স্বরে বলল, কে তুই? আর এই খারাপ মহিলাটা কে হয় তোর? রূপা বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছো? বাঁধন তাতে দাঁত চেপে উত্তর দিল। সকালে যে শাড়ির আঁচল ধরে লেপটেছিলে। রূপা এবার ছোট ছোট হাতে জেদ দেখিয়ে তেজশ্রী কণ্ঠে বলল, খবরদার, আমার মাকে একদম খারাপ বলবে না। আমার মা অনেক ভালো, বরং তোমার মা পচা। মুহূর্তেই বাঁধনের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু শেষে রূপা একই ধৃষ্টতা দেখালো। তার মৃত মাকে সে পচা বলল। কত বড় সাহস এই পুচকে মেয়ের! মুহূর্তেই বাঁধন রাগে রূপাকে সজোরে এক ধাক্কা মারল। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের উপর আছড়ে পড়ল এবং কপালে প্রচণ্ড চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আহসান রহমান ফোনে কথা বলতে বলতে ওইদিকেই আসছিলেন। তিনি দূর থেকেই দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তে তিনি দৌড়ে এসে রূপাকে 2 হাতে আগলে ধরলেন। রূপা এবার ডুকরে কেঁদে দিল। আহসান রূপার কপালে আর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বললেন, খুব বেশি লেগেছে মা? কোথায় লেগেছে? রূপা ব্যথায় নীল হয়ে শুধু হ্যাঁ সূচক মাথা নেড়ে কাঁদতে থাকলো। আহসান এবার বাঁধনের দিকে তাকিয়ে প্রচণ্ড আক্রোশে আর রাগে গর্জে উঠলেন, বাঁধন, এটা কিরকম জানোয়ারের মতো আচরণ? ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল। হে মেয়ে, আমার মাকে কোন সাহসে পচা বলে? রূপা তখনও হিচকি তুলতে তুলতে কাঁদতে কাঁদতে অসহায় স্বরে বলল, ও আমার মাকে একটা খারাপ মহিলা বলেছে, তাই আমি ওর মাকে পচা মা বলেছি। আহসান রহমান বাঁধনের চোখের দিকে তাকিয়ে
কঠিন স্বরে বললেন, বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অবুঝ ছোট মানুষ, না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই ওকে এইভাবে ধাক্কা দিবি? বাঁধন তাচ্ছিল্যের হাসি হেসে হাততালি দিয়ে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক বুক ঘৃণা। বাহ বাহ, হাসান রহমান, কি চমৎকার রূপ আপনার। সকালে ওই নষ্ট মহিলার জন্য আমার গায়ে হাত তুললেন, আর এখন একটা রাস্তার বাইরের মেয়ের জন্য আমাকে বকছেন। হাসান রহমান এবার নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাঁধন, মুখ সামলে কথা বল। ও কোনো বাইরের মেয়ে না, ও এখন থেকে আমার মেয়ে, আর তোর ছোট বোন হয়। বাঁধন যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, কে বোন? কার বোন? আমার মা আমি ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জন্ম দেননি। তাই আপনি যাকে তাকে আমার সামনে মা বলবেন না, না কোনো বাইরের মেয়েকে আমার বোন বলে পরিচয় দেবেন। আমার ভীষণ রাগ লাগে এসব শুনলে। বলে বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গজগজ করতে করতে সে বাগানের দিকে চলে গেল। হাসান রহমান এক দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন ছেলেটা তার উপর ভীষণ অভিমান করে আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার যে আর কিছুই করার ছিল না। হাসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে রূপার চোখের পানি মুছে দিতে দিতে পরম মমতায় বললেন, কাঁদো না সোনা, ও তোমার বড় ভাই হয়। ওর একটু রাগ বেশি, রাগের মাথায় অমন করে ফেলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। তুমি যদি এখন কান্না থামাও, তবে তোমাকে অনেকগুলো চকলেট এনে দেবো। চকলেটের কথা শুনে রূপার কান্নার বেগ মুহূর্তে কমে এলো। সে ছলো চোখে আহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ স্বরেই প্রশ্ন করলো, সত্যি বলছেন না আঙ্কেল? আমাকে অনেকগুলো চকলেট দেবেন তো? আহসান রহমান মৃদু হেসে রূপার নরম গাল দুটো টেনে দিয়ে বললেন, হ্যাঁ সোনা, দেবো। আর শোনো, আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। আমাকে তুমি বাবা বলে ডাকবে, মনে থাকবে তো? রূপা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবুক গলায় বলল, কিন্তু আমার তো বাবা আছে, আর মা শিখিয়েছে বাবার বয়সী যারা লোক আছে তারা সবাই আঙ্কেল হয়। তাহলে আপনিও তো আমার আঙ্কেল। আহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললেন, তোমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু আজ থেকে সেই বাবা তোমার আঙ্কেল, আর আমি তোমার আসল বাবা। রূপা অবাক হয়ে তার ডাগর ডাগর চোখ মেলে শুধালো। বাবা কি পাল্টানো যায়? আহসান রহমান রূপার মাথায় হাত বুলিয়ে আশ্বাস্ত করে বললেন। হ্যাঁ মা, যায়। রূপা এবার একটু ভেবে নিয়ে মাথা নেড়ে সায় দিল। আচ্ছা ঠিক আছে, আমার ওই বাবা তো আমায় আদর করে না, আর আপনি তো অনেক আদর করেন, তাই আজ থেকে আপনাকে আমি বাবা বানিয়ে ফেললাম। এখন যদি আমার গালে একটু চুমু দিন তো। আহসান রহমান রূপার এই নিষ্পাপ আবদারে আবেগপ্রবণ হয়ে উঠলেন। তিনি মুহূর্তেই রূপার নরম গালে সজোরে একটি চুমু খেলেন। তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। তার হাতের লাঠিটা বা মুঠোর ভেতর আরো শক্ত হয়ে এলো। সে কিছুতেই এসব সহ্য করতে পারছে না। তার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য এক মহিলাকে বসিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি তার বাবা। এখন ওই বাইরের মেয়েটাকেও নিজের মেয়ের মতো আগলে নিয়ে আদর করছেন, অথচ সে যে এত রাগ করে আছে তার বাবা একবারের জন্য তাকে মানানোর বা তার কাছে আসার চেষ্টা করলেন না। বাঁধনের মনে বিষাক্ত এক সংশয় দানা বাঁধল। তবে কি সত্যিই তার বাবা নতুন মানুষে দেখা পেয়ে নিজের পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমিষে ভুলে গেলেন? কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়েকদিনে কোনো কিছুই স্বাভাবিক হয়নি, বরং সবকিছু আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথেই রূপাকেও দু চোখে দেখতে পারে না। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তরই দেয় না। সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরেই থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। সে যেন এক অদৃশ্য শহর তৈরি করে নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলেই রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকালে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল, আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে এসে চরম বিরক্ত হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগলো, আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশ দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে ফেটে পড়ে বলল,
কি হচ্ছে এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল। এই পুচকে আমাকে ধরবে বলেছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল। তোমাকে আমি আজ ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল। আয় আয়, ধর দেখি কেমন পারিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপার জোরে ধাক্কা খেল। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তে রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতেই বসে পড়ল আর চোখে তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিষ্ক্রিয়ভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল। ইচ্ছে হয়েছে তাই মারছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে? আকাশ ক্ষোভ নিয়ে বলল। ও তোর ছোট বোন হয় বাঁধন, বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঁচিয়ে কঠোর কণ্ঠে বলল। দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলেই আমার পিত্তি চলে ওঠে, ঘৃণা লাগে আমার। মার মেয়ে দুজনকে বলে দিবে ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কথায় রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তোমাকে আবার বাঁধন দিয়েছে? রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে যাতে ব্যথাটা একটু উপশম পায়। আহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল। চাচ্চু আসলে হঠাৎ রাগ হয়ে টেবিল ক্লথ ছিল, তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন। সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পিছন ফিরে তাকালেন। বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? সিঁড়িতে গটগট করে নামছে বাঁধন। তার দু চোখে এখন অবজ্ঞা আর তাচ্ছিল। হাজী রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এইভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল। আমার সীমানে আসলে শুধু মার কেন, মেরে ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন। বাঁধন! বাঁধন ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল। গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখানে থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজী রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন। বাবা, দেখছো ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকে আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না ও। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন। শান্ত হ, রেগে আছো, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। ওনাকে বড্ড বেশি ভালোবাসতো তো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর অনেক কষ্ট হচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যে ওগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তেই সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এলো। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখেই তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দেশ দিতে যাবে, অমনি তার কুনোয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙ্গার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে যেই কিছু বলতে যাবে, অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছেই তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙ্গা ছবিটা তুলে ধরল। ছবির চারপাশ ভেঙে গেছে, আর মাঝখানের কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবার ভিজে উঠল, আর দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙ্গা কাচের উপর। তার মুক্তি শুধু একটা হাহাকার মাখা শব্দই বেরিয়ে এলো। মা! মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপা সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে
চকলেট চুরির অপরাধী বুঝি তাকে মার খেতে হবে? ভয়ে সে তার হাত দুটো পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবেই বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতর তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের সেই স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করলো রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাতে পুরো বাড়ি প্রকম্পিত হয়ে করে তুলল রূপা। মা। আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপাল ছিঁড়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটফট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ার উদয় হলো না। সে শীতল ও হিংস্র চোখে রূপার সেই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার এই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের কলিজার টুকরো মেয়ের শরীর রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে বাঁধনের রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল। ও আল্লাহ, সোনা কি হয়েছে তোর? মাথায় তো রক্ত কেন? সোনা আমার, মা, ও মা, একবার চোখ খোল। রজনীর সেই বুকফাটা আর্তনাদে বাড়ির প্রতিটি কোণ কেঁপে উঠল। সেই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমান ঘরে ঢুকেই রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণেই তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনের পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের উপর। বাঁধনের হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি, আর চোখ দুটো রাগে ও উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই করুণ দশা বাঁধনেরই কাজ। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিক বেদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পিছন থেকে চাপটে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন, হরমজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালি! আজই তোরে আমি পুলিশের হাতে তুলে দেবো। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথেই রূপাকে দ্রুত হাসপাতালের দিকে যাওয়া হলো। আহসান রহমানের ক্ষোভ তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতিকে জেলে হাজতে থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে, তা হাজী রহমান ভালোভাবেই বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকে রাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো। যত টাকা লাগে আমি সব দেব। হাজী রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাঁধনকে এখানে রাখা আর নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশে দিয়েই দেবে। যতই নিজের ছেলে হোক, অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছু পা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেই দিনের পরের দিনে সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজুরি করে বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। পাথরের জেদ আর অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতে পারল না। বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু বুঝিয়ে দিয়ে হাজী রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানের প্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগে ভাগেই তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যান। উড়োজাহাজটি যখন রানওয়ে ছাড়ল, হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্ব একদিন সব ঘৃণা ধুয়ে মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণার সঙ্গী করে বাঁধন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতেই তার শৈশব কেটেছে, যে বাবার স্নেহে সে বড় হয়েছে, সে সব কিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, ছিল কেবল এক কঠিন সংকল্প।
মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে। হাতে গুনে গুনে 14টা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আজ আর নেই। সে এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পের তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরবতের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা ডাগর চোখ দুটোয় সব সময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমিষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের উপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকার মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুবন ফুলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলোর মাঝে কোণের দিকে থাকা সেই খ্যাঁচ দাঁতটি উকে দেয়। এই একটি মাত্র দাঁত তার সৌন্দর্যে যেন এক আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অন্যান্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরা মৃত্যে নেমে এসেছে। এই 14 বছরে সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবতী রাজকন্যার মতো, যার রূপের ছটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কুরমা আর হরেক পদইর সুঘ্রাণ। রজনী রহমান সে ভোর থেকে হেসেলে ব্যস্ত। আগুনের তাপে ঘামছেন ঠিকই, কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামলো। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাবতই দুই পাশে ঝুলে আছে দুটো লম্বা বেনি। বড় হলেও তার স্বভাবটা রয়ে গেছে ঠিক সেই আগের মতো বাচ্চাদের মতোই। হয় দুটো বেনি করবে, নয়তো দুটো ছুটি। সেই ড্রয়িং রুমে এসে দেখলো আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন হাজি রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকলেন। রূপা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তাকে নিজের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, পড়াশোনা কেমন চলছে তোমার মা? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। যাক, ভালো থাকলেই আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। রূপার কলেজ আর শান্তার ভার্সিটি পাশাপাশি হওয়ায় তারা সবসময় একসাথেই বের হয়। তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানের উদ্দেশ্যে বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে। রূপার চোখে মুখে বিস্ময়। কে? বাঁধন ভাইয়া? হ্যাঁ। খুব ভালো। ভাইয়াকে তো আমি কখনো দেখিনি। তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ার সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। 14 বছর আগের সেই জেদি রাগী বাঁধন কি এখনো আগের মতোই আছে, নাকি সময়ের সাথে সে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছুই শেখে, বোধ শক্তি বাড়ে। বাঁধনও তো অনেক এখন বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলই প্রার্থনা করলেন রজনী রহমান। বাঁধন ভাইয়া নাকি ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল? শান্তার হঠাৎ এমন কথা শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানে গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকালো। রূপার সেই মায়াবী চেহারায় এখন এক রাস বিস্ময়। সে অভিমানের সুরেই বলল, আপু, মজা করছো? শান্তা রূপার অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। সে হাসতে হাসতে বলল, আরে না রে, মজা করব কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাইয়া নাকি তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। ভাইয়া আমার কাল্লা কেন ফাটাবে? এগুলো সব একদম মিথ্যে কথা। আকাশ ভালুক ভাইয়ার তো আজ খবর আছে একদম। আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিস। কিছুক্ষণের মধ্যেই তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল। রূপা নিজেও গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে এবং সে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা কলেজে ঢুকে দেখে তার 3 প্রিয় বান্ধবী নাদিয়া, কেয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে।
রূপা কটকট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশে বসে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে নাদিয়া টিপকিনি কেটে বলল, কিরে লিচু, গালে মন ফুলিয়ে রেখেছিস কেন? এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কে আর হজম হলো না। সে এক চোখ ছোট করে সন্নিগ্ধ গলায় শুধালো, কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল লিচু তো এত চুপচাপ থাকার কথা না। ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছিল। কথাটা শোনা মাত্রই নাদিয়া, কেয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে গাল দুটো আরো ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকলো। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাই তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে, এই আজগুবি কথা তোকে কে বলেছে? ওই আকাশ ভালুক ভাইয়া বলেছে। তোর এই আকাশ ভাই না সত্যি একদম ভাল্লুকের মতো, সারাক্ষণ শুধু খাও খাও করে। রূপা তখন হাত ছাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ছেড়ে ফেললো। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল, বাদ দে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আমার একদিন। শোন, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ আছে দেখেছি, থোকায় থোকায় পেয়ারা ঝুলে আছে ওখানে, যাবি নাকি চুরি করতে? চুরির নাম শুনে বৃষ্টির তো আহ্লাদে আটখানা অবস্থা। সে জিভে জল সামলাতে সামলাতে বলল, বলিস কি, চল চল এখনই যাই, তাহলে একটু পরে ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারবো না। রূপা, নাদিয়া, কেয়া আর বৃষ্টি চার মূর্তিমানব আতঙ্ক তখন কলেজের দেয়াল ঘেঁষে ওই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উকি ঝুঁকি দিয়ে দেখে নিল মালিক আশেপাশে আছে কিনা। তারপর শুরু হলো হুলুস্থুল কাণ্ড। কেউ ডাল ধরে ঝাঁকাচ্ছে, কেউ অন্যার খুঁটে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কি এক আদিম আনন্দ আর হাসি পায় তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেটে খিল ধরার জোগাড়। সবাই যখন ৫-৬টা করে পেয়ারা বাগিয়ে নিয়েছে, ঠিক তখনই পালা পালা বলে দিল এক দৌড়। কিন্তু কিছুটা পথ যেতেই চারজনের পায়ের তলার মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গিয়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে বড় বড় ঠোক গেলতে শুরু করলো। তাদের সামনে কয়েকজন ছেলে একটা জটলা পাখি গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মারের শব্দ আর ছেলেটার গুনগানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুঠম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠছে। ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয় মারা হচ্ছে তা দেখে রূপার মুখটা হু হু করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা করছে, মানুষের মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? রূপা যখনই প্রতিবাদ করার জন্য পা বাড়াতে যাবে, অমনি কেয়া তার হাতটা খপ করে টেনে ধরল। কেয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল, কোথায় যাস? চল তাড়াতাড়ি কলেজে যাই, এসবের মধ্যে একদম যাস না, এরা এই এলাকার মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব। তাই বলে একটা লোককে এইভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। তোর সেটা দেখতে হবে কেন? এখন এখান থেকে কেটে পড়াই ভালো। না, আমি যাব না। একটা ছেলেকে এভাবে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিছুতেই না। বলেই রূপা একরকম দৌড়ে ওই ছেলেদের জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে সবার উদ্দেশ্যে বলে উঠল, কি হচ্ছে কি? হ্যাঁ, সে এইভাবে পশুর মতো মারছেন? কেন মারছেন? হ্যাঁ, পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা গোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে এই দুই বেনি করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকালো। আর যে ছেলেটা মারছিল সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্রই যুবকটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুপাশে বেরোনি, টানা টানা ডাগর মায়াবী চোখ। রূপাকে দেখে যুবকটি মুহূর্তে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে এভাবে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছি ঢুকে যাবে তো। পাশ থেকে রনি নামের একটা ছেলে রূপার দিকে তাচ্ছিল্যের নজরে তাকিয়ে ধমকের সুরে বলল, এই মেয়ে, কে তুমি? আর এখানে কি করছো? রূপা ভয় পাওয়া তদুর উল্টো তার অন্যার ফুটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখিয়ে বেশ তেজ নিয়ে বলল, পেয়ারা চুরি করতে এসেছি, খাবেন নাকি? না, দিব না আপনাদের। আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কিভাবে মারছিলেন? রনি এবার দাঁত মুখ খিচিয়ে শাসানোর সুরে বলল, এই মেয়ে, এই মুখ সামলে কথা বলো। কলেজের পিচ্চি মেয়ে, কলেজে যাও, বেশি সাহস দেখাতে এসো না। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক, নাম তার
ইশতিয়াক, সে যে এই এলাকার সব বখাটে পলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। ইশতিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুনে গলায় বলল, আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দিব। মুহূর্তেই বাকি কয়েকজন ছেলে হো হো করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয়ে একদম চুপসে গেল। ইশতিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনিটা বদলে খুব নরম দৃষ্টিতে তাকালো। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? নাম দিয়ে কাম কি? ইশতিয়াক রূপার এমন ঠোঁট কাটা উত্তর শুনে মুগ্ধতার আবেশে মাথা নেড়ে বলল। তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা এবার কোমরে হাত দিয়ে তরবর করে বলে উঠল, এটা তো সবাই জানে, শুধু আজ আপনি নতুন জানলেন। যাই হোক, শুনুন, মানুষকে এভাবে মারা একদমই ভালো কাজ না। কোনো মানুষকে মারার অধিকার কারণেই তাই সাবধান করছি, এভাবে আর কাউকে মারবেন না। এইটুকুই বলার ছিল। এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গটগট করে ঘুরে যেতে নিলে পেছন থেকে ইশতিয়াক বেশ গভীর আর নিঃশাক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিছ? কথাটা শোনা মাত্রই রূপা চট করে ঘুরে ইশতিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সেই মায়াবী ঘ্যাঁচ দাঁতটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উকি দিল। তার সেই মুক্ত ছড়া হাসিতে যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের সনসন শব্দ থমকে গেল। ইশতিয়াক নামক মানুষটা যেন এই সামান্য হাসিতেই নিজের চেনা জগৎটা একদম ভুলে গেল। রূপা ইশতিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষ কি ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না। বলেই রূপা তার ওড়নার খুঁটে পেয়ারাগুলো সামনে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইশতিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, এই মেয়েটাকে আমার চাই, যেভাবেই হোক। বলেই সে তার সাঙ্গপাঙ্গদের দিকে ফোনে চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা, ওর সব ডিটেলস আমার চাই আজকের মধ্যে। দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বিল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত এসে দরজা খুলে দিলেন। কিন্তু দরজা খোলা মাত্রই শিলা রহমান সামনে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষায় হারিয়ে ফেললেন। পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে অপলক তাকিয়ে রইলেন। রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকাতেই থমকে গেলেন। তার পা যেন সেখানে মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ থেকে দুফোঁটা অশ্রু, তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। 14 বছর আগে যে 16 বছরের জেদি ছেলেটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী সুন্দর পূর্ণ যুবক। 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘকায় এক সুঠম দেহ, যা নিয়মিত জিম আর হাড় ভাঙা পরিশ্রমে খোদাই করা। তার চামড়া বুকের ছাতি আর লোমের রডের মতো শক্ত। পেশিবহুল হাতগুলো শার্টের হাতা ভেদ করে বীরত্ব জানান দিচ্ছে। গায়ের রং দুধে আলতা ফর্সা, যাতে এক রাজকীয় আভা খেলা করছে। সবচেয়ে বেশি নজর কাটছে তার বাম ভ্রুর ঠিক মাঝখানটার। আধুনিক স্টাইলে ভ্রুর সেই জায়গাটা নিখুঁতভাবে স্লিট করে কাটা, যা তার তীক্ষ্ণ দৃষ্টিতে এক আদিম পৌরুষ আর রহস্যময়তা যোগ করেছে। তার ফর্সা বাম হাতের কবজিতে আঁকা ব্ল্যাক ট্যাটু যেন কোনো আভিজাত্যের প্রতীক হয়ে আছে। তার তীক্ষ্ণ নাক আর গাম্ভীর্যমাখা পাতলা ঠোঁট যে কাউকে এক পলকে বুঝিয়ে দেয় যে সে এখন আর আগে সে অবুঝ কিশোর নয়। শিলা রহমান মুগ্ধ নয়নে বাঁধনের দিকে তাকিয়ে প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলেন, এটা কি আমাদের সেই বাঁধন? মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছিস তুই। বাঁধনটার ঠোঁটের কোণে এক ছিলতে শীতল হাসি ফুটিয়ে নির্লিপ্ত গলায় বলল, আসসালামু আলাইকুম কাকি, কেমন আছো? শিলা রহমান খুশিতে যেন কথা হারিয়েই ফেলেছেন। তিনি গদগদ হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি রে, তুই তো কত বড় হয়ে গেছিস। বিশ্বাস কর, তোকে একদম চিনতে পারছি না আমি। ঠিক তখন আকাশ একটা দামি শপিং ব্যাগ হাতে নিয়ে দৌড়গোড়া দিয়ে ভিতরে ঢুকলো। মায়ের এমন অবাক হওয়া দেখে সে কিছুটা রসিকতা করেই বলল, মা, ছোটবেলা থেকে তো মানুষ বড়ই হয়, এটাই তো স্বাভাবিক। তুমি এমন করছো যেন ও এখনো সেই 12 বছরের বাচ্চাই থাকবে। রজনী রহমান দরজার এক কোণে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নিজের ছেলেকে সামনে দেখেও তার মুখ দিয়ে কোনো কথাই সরছে না। এদিকে আকাশকে
শোবার ঘর থেকে হাজি রহমানকে ডেকে আনলো। তিনি সবে মাত্র তন্দ্রাচ্ছন্ন ছিলেন, কিন্তু দাদুর আসার খবর পেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। বাঁধনকে দেখা মাত্রই বৃদ্ধ মানুষটি ছোট বাচ্চার মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমার দাদুভাই এসেছে, আমার সেই ছোট্ট বাঁধন দাদুভাই এসেছে। বাঁধনও তার মজবুত হাত দুটো দিয়ে বৃদ্ধ দাদুকে পরম মমতায় জড়িয়ে ধরল। তার দীর্ঘ শরীরে দাদুকে যেন একদম ছোট্ট দেখাচ্ছিল। বাঁধন নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছো তুমি? হাজি রহমানের চোখের কোণ বেয়ে তখন আনন্দের নোনা জল গড়িয়ে পড়ছে। তিনি ধরা গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ দাদুভাই, এতকাল বেঁচে তো ছিলাম, কিন্তু তোকে পেয়ে আজ মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভালো আছি। এমন সময় আহসান রহমান আর আতিক রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। নিজের ছেলেকে সামনাসামনি দেখে আহসান রহমানের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘ এক সুঠম দেহ, যা কঠোর জিম আর পরিশ্রমে খোদাই করা এক জীবন্ত ভাস্কর্য। আহসান রহমান নিজের চোখকে বিশ্বাস করতেই পারছে না যে এই সেই ছোট্ট বাঁধন। আহসান রহমান খুব করে চাইলেন বাঁধন অন্তত একবার তাকে বাবা বলে ডাকুক, কিন্তু বাঁধন, আহসান রহমান কিংবা রজনী কারোরই চোখের দিকে তাকালো না। তারা যেন সেখানে নেই। তাদের অস্তিত্ব যেন বাঁধনের কাছে অদৃশ্য। বাঁধন অন্যদের সাথে স্বাভাবিকভাবে কথা বলে নিজের ভারী সুটকেসটা নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। পুরো ড্রয়িং রুম জুড়ে এক অসহ্য নীরবতা নেমে এলো। বাঁধনের এই মৌন উপেক্ষা সবার বুকে তীরের মতো বিঁধল। আহসান রহমান তার শরীর ধরে রাখতেই পারলেন না, সোফায় ধপ করে বসে পড়লেন। আতিক রহমান তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ও হয়তো এখনো তোমার উপর অনেক অভিমান করে আছে। রজনী রহমান আর সইতে পারলেন না, আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। বাঁধনের সেই জ্বলন্ত রাগ যে আজও এক ফোঁটাও কমেনি তা তিনি হাড়হাড়ি টের পেলেন। কিছুক্ষণ পর আহসান রহমান রুমে ঢুকলে রজনী ডুকরে কেঁদে উঠে বললেন, আমার জন্যই আজ আপনার ছেলেটার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেল। আমি নারী হিসেবে সত্যিই কলঙ্কিত। আহসান রহমান ধমক দিয়ে বললেন, খবরদার, এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রজনী রহমান চোখের জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি কিছুদিনের জন্য রূপাকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দিব। বাঁধন যদি আবার ওর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আহসান রহমান গম্ভীর গলায় বললেন, না, পাঠানোর দরকার নেই। সামনে ওর ফাইনাল পড়ার ক্ষতি হবে। তুমি শুধু রূপাকে কড়াভাবে বলে দিও ও যেন কোনোভাবে বাঁধনের আশেপাশে না যায়। ও যেন সারাক্ষণ নিজের রুমেই থাকে। ওর সামনে গিয়ে লাফালাফি বা চপলতা করার কোনো দরকার নেই। দিনের রোদ কিছুটা কমে আসতেই বাঁধন আকাশের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। তার পরনে আজ কুচকুচে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘ সুঠম দেহের অধিকারী বাঁধন যখন মাথায় হেলমেট গলিয়ে বাইকটা স্টার্ট দিল, তখন তার পেশিবহুল হাতের টানে টি শার্টের হাতাগুলো বাতাসের ঝাপটায় উঠতে লাগলো। হেলমেটের কাচের ওপাশ দিয়ে তার স্লিট করা ভ্রু আর তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো যেন এক বিধ্বংসী সৌন্দর্যের জানান দিচ্ছে। বাইকের গতি বাড়িয়ে সে যখন রাস্তা দিয়ে ঝড়ো বেগে এগিয়ে যাচ্ছিল, তাকে দেখেই মনে হচ্ছিল কোনো এক রাজকীয় অগ্নেয়গিরি যেন ধেয়ে চলেছে। এদিকে রূপার কলেজ ছুটি হলো। সব বান্ধবীদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে সে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছুটা পথ যেতেই হঠাৎ আকাশের মুখ ভার হয়ে এলো। মেঘের ঘনঘটা দেখে বোঝাই যাচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সত্যি সত্যি মুহূর্তেই ঝিমঝিম বৃষ্টি নামা শুরু করে দিল। সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে নিজের ছোট্ট ছাতাটা বের করে মেলে ধরল, কারণ সে খুব ভালো করে জানে বৃষ্টিতে একটু ভিজলেই তার ধুম জ্বর চলে আসে, আর একবার জ্বর বাঁধাতে পারলেই আম্মুর এক গাদা বকুনি নিশ্চিত। সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার এক জায়গায় জমে থাকা কাদায় রূপার পা হড়কে গেল। মুহূর্তে ঠাস করে আছড় খেয়ে মাটিতে পড়ে গেল সে। হাতের ছাতাটা ছিটকে দূরে গড়িয়ে পড়ল, আর সুন্দর ধবধবে কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে একাকার। রূপা বিরক্তিতে মুখ কুঁচকে গর্জে উঠল, ধুর ছাই, ঠিক এখনই পড়তে হলো। বৃষ্টি ততক্ষণে আরো জোরে নামতে শুরু করেছে। পুরো ভিজে জুবুথুবু হয়ে যাওয়া রূপার গাল বেয়ে বৃষ্টির পানি মিষ্টির শিরার মতো গড়িয়ে পড়ছে। সে উঠে দাঁড়িয়ে কাপড় থেকে কাবলি ছাড়ার ব্যর্থ চেষ্টা করে ছাতাটা হাতে তুলে নিল। বৃষ্টির ঝমঝম শব্দ আর চারপাশের শীতল হাওয়ায় রূপার মনটা হুট করেই নিচে উঠল। তার খুব ইচ্ছে হলো বৃষ্টির এই
ধারায় একটু নাচতে। সে একবার ডানে বামে আর চোখে তাকিয়ে দেখলো ধারের কাছে কেউ নেই, শুধু দু একটা গাড়ি সাঁ করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ব্যাস। আর বাইকে রূপা নিজের হাতের ছাতাটা একবার ডান দিকে আবার বাঁ দিকে ঘোরাতে ঘোরাতে ছোট বাচ্চার মতো নেচে নেচে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তার এই চাপলতা আর বৃষ্টির আনন্দ যেন এক মুহূর্তের জন্য সব বিরক্তি ধুয়ে মুছে দিল। রূপা বৃষ্টির তালে তালে নাচতে নাচতে খিলখিল করে হেসে গিয়ে উঠল সেই পরিচিত লোকগীতি। মন বাগানটা রহি আছে খালি, হায় খালি কোথায় পাবো সুজন মালিক। হায় রে ভালোবাসা, ভালোবাসা ফুল ফোটানোর সুজন মালিক কই। গানটা গাইতে গাইতে সে নিজের মনে মজা করে চিৎকার করে দুষ্টুমি ভরা গলায় বলল, পাইবা সবই, আর কিছুদিন ধৈর্য ধরো রূপা। সে জানে তার এই পাগলামি দেখার মতো কেউ নেই নির্জন রাস্তায়, তাই সেই মনের আনন্দে বৃষ্টির জল গায়ে মেখে আর ছাতাটা মাথার উপর বনবন করে ঘুরিয়ে নেচে নেচে বাড়ির দিকে এগোতে লাগলো। বৃষ্টির ধারাগুলো তার চোখে মুখে এক অদ্ভুত সতেজতা এনে দিচ্ছে। সৃষ্টিকর্তা যেন আজ তার গানের প্রতিটি কলি পূর্ণতা দেওয়ার জন্যই অঝোর ধারায় এই বৃষ্টি নামিয়েছেন। আর রূপার এই নির্মল পাগলামি দেখার জন্য রাস্তার মনে কাউকে পাঠিয়ে দিয়েছেন। রাস্তার ঠিক ধারে বাইকটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাঁধন। মাথায় এখনো হেলমেট পরা থাকলেও তার গ্লাসটা তোলা। সে ইচ্ছে করে বাইক থামিয়ে এই অঝোর বৃষ্টিতে ভিজছে। অনেক বছর দেশের বাইরে থাকার কারণে এমন ঝমঝমে বৃষ্টিতে ভেজা হয় না তার। আজ কেন জানি এই ভেজাটা খুব ভালো লাগছে বাঁধনের। বৃষ্টির তোড়ে আর কালো টি শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা তার জিম করা সুঠম দেহের প্রতিটি পেশিকে আরো নিখুঁত আর বলিষ্ঠ করে ফুটিয়ে তুলেছে। বাঁধন চুপচাপ আকাশ পানি মুখ তুলে বৃষ্টির স্পর্শ অনুভব করছিল। হঠাৎ সে মুখ নামিয়ে সামনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। সামনেই এক কিশোরী মেয়ে, যার কাঁধে স্কুল ব্যাগ। শুভ্র কলেজ ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে আছে, কিন্তু তাকতে তার ভ্রুক্ষেপ নেই কোনো। তার মেঘের মতো কালো লম্বা দুটো বেলুনি দুই পাশে দোল খাচ্ছে। হাতে ধরা ছাতাটা ডানে বামে দুলিয়ে সে কোনো এক রূপকথার রাজকন্যার মতো নেচে নেচে এগিয়ে আসছে। বাঁধন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন রূপার হাসি খুশি মুখে এসে পড়ছে, তখন তাকে কোনো অপার্থিব পরীর মতো লাগছে। রূপার গালের টোল আর হাসির সময় উকি দেওয়া সেই ছোট ঘ্যাঁচদারটি যেন এক অদ্ভুত সারল্য ছাড়িয়ে দিচ্ছে চারিদিকে। তার দুলে ওঠা বেনুনি, বৃষ্টির ছাপটায় চোখ বুঝে আসা আর আপন মনে গেয়ে ওঠা সেই গানের সুর সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। রূপা যখন বৃষ্টির তালে পা ফেলে ছাতাটা মাথার উপর বনবন করে ঘোরাচ্ছে, তখন তার চারপাশের কাদা আর বৃষ্টিও যেন এক ছন্দময় উৎসবে মেতে উঠেছে। বাঁধন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সেই পাথুরে গম্ভীর হৃদয়ে যেন প্রথমবার কোনো এক চপল হাওয়ার দোল লাগলো। এই প্রথম কোনো এক অজানা মেয়ে তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে, যাকে দেখে মনে হচ্ছে সে যেন এই বৃষ্টির ধারায় মিশে থাকা এক জীবন্ত কবিতা। বাঁধনের তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো হেলমেটের গ্লাসের ওপাশ থেকে অপলকভাবে এই বিধ্বংসী সুন্দরীর সাক্ষী হয়ে রইল। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে যে কোনো জায়গায় তার ফলাফল হয়। রূপার বেলাতেও ঠিক তাই হলো। সে যখন আনন্দের অতিশয্যে ছাতাটা গোল করে ঘোরাচ্ছিল, ঠিক তখনই কাদায় পিছলে গিয়ে দ্বিতীয়বারের মতো ধপাস করে আছাড় খেয়ে এলো সে। বাঁধন অজান্তেই নিজের বাইক ছেড়ে এগিয়ে এলো। সে নিজেও জানে না কেন সে এগিয়ে আসছে, কিন্তু এই মেয়েটির চপলতা আর আকস্মিক পড়ে যাওয়া যেন তাকে চুম্বকের মতো টেনে নিল। রূপা এবার হাঁটুতে বেশ ভালোই চোট পেয়েছে। সে ব্যথায় কুকিয়ে উঠতে উঠতে ওঠার চেষ্টা করছিল। ঠিক তখনই বাঁধন তার সামনে এসে দাঁড়ালো। কালো টি শার্টে ভেজা পেশি বহুল শরীরের দুই হাত পকেটে ঢুকিয়ে সে গম্ভীর গলায় বলল, বেশি লাফালাফি করলে এমনই হয়। অজানা এক পুরুষের গম্ভীর আর পৌরুষদীপ্ত কণ্ঠস্বর শুনে রূপা চমকে উঠল। সে ব্যথায় কুচকানো মুখটা তুলে সামনে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ, যেন এক তাল গাছ। যেমন লম্বা তেমন তার শরীরের গঠন আর রাজকীয় গেটআপ। তবে মাথায় হেলমেট থাকায় রূপা বাঁধনের মুখটা দেখতেই পাচ্ছে না। শুধু হেলমেটের কাঁচের ওপাশ থেকে একজোড়া তীক্ষ্ণ আর মায়াবী চোখ তার নজরে এলো। সেই চোখ চূড়া দেখা মাত্রই রূপার বুকের ভেতরেরটা ধক করে উঠল। হেলমেটের গ্লাসের ওপাশে একজোড়া গভীর কালো কুচকুচে চোখের মণি,
যা মুখমূলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। ঘন কালো পাপড়িগুলো বৃষ্টির ছোঁয়ায় ভিজে একে অপরের সাথে লিপ্তে আছে, আর তার ওপর একজোড়া ঘন ভ্রু যেন শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা। এক মুহূর্তের জন্য রূপার হৃদস্পন্দন থেমে গিয়ে আবার দ্বিগুণ বেগে ধকপক করতে লাগলো। এই পুরুষটির চোখের মণি আর সেই স্লিট করা ভ্রুর রহস্যময় চাহনি রূপাকে যেন সম্মোহিত করে ফেলল। রূপা অজান্তেই সব ব্যথা ভুলে গিয়ে হাঁ করে বাঁধনের সেই গভীর আর মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। সে যেন ভুলেই গেল যে সে কাদায় মাখামাখি হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে। বাঁধন এই অজানা মেয়েটাকে একবার হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো। তার বাম ভ্রু সেই নিখুঁত স্লিট করা বা কাটা দাগটি ভ্রু কুঁচকে যাওয়ার তাকে আরো বেশি আকর্ষণীয় আর রহস্যময় দেখাচ্ছে। সে তার পকেট থেকে হাত বের না করে তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গভীর গলায় শুধালো, ডু ইউ নো মি? মুহূর্তে রূপার হুঁশ ফিরল। সামনে এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে চট করে চারিদিকে তাকালো। আশেপাশে জনমানবহীন নিস্তব্ধ রাস্তা, শুধু বৃষ্টির শব্দ। রূপার মনে সন্দেহের টানা বাঁধল। এই ভর দুপুরে জনশূন্য রাস্তায় এমন নায়ক সুপুরুষ হুট করে থেকে উদয় হলো। তার মনে হলো এ নির্ঘাত কোনো ভূত। নিশ্চিত তাকে একা পেয়ে এত সুন্দর পুরুষের রূপ নিয়ে তার ঘাড় মটকাতে এসেছে। ভয়ে রূপার শরীর হিম হয়ে এলো। সে আবারও চারিদিকে তাকালো, কিন্তু বৃষ্টির ঝাপটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সামনে তাকিয়ে সে আবারও ভাবল, পুরুষটি আসলেই অনেক সুন্দর। যার ঘন পাপড়ি ঘেরা সেই চোখ আর স্লিট করা ভ্রু এই সামান্য চোখ জোড়ায় যে কোনো মেয়ের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মনের কোণ থেকে কুটাক দিয়ে উঠল, এ তো মানুষ না, ভূত। ভাবতেই রূপা এক ঝটকায় উঠে দাঁড়ালো। বাঁধন কিছু বুঝে ওঠার আগেই রূপা নিজের ছাতাটা তুলে নিয়ে দিল এক দৌড়। তবে যাওয়ার আগে সে বড় করে এক চিৎকার দিল আর ভূতের মন্ত্র পড়ার মতো করে ছুড়ে দিল, ভূত আমার পুত, পেতনি আমার জি, আল্লাহ আমার সাথে আছে, ভূত পুরুষ করবি তুই আমার কি। বাঁধন রাস্তার মাঝখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়ায় এক রাশ বিস্ময়। কি হলো ঠিক এইমাত্র? এই মেয়েটা তাকে দেখে এভাবে ঝড়ের বেগে দৌড় দিল কেন? আর যাওয়ার আগে ওসব কি বলে গেল? ভূত দেখার মতো অদ্ভুত সব মন্ত্র। তার মানে কি মেয়েটা তাকে কোনো অতৃপ্ত আত্মা বা ভূত ভেবে বসেছে? ভাবতেই বাঁধনের পাথরে গাম্ভীর্য ভেঙে ঠোঁটের কোণে এক ছিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। তার মতো এমন বিধ্বংসী ও প্রভাবশালী পুরুষ যাকে এক পলক দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল হয়ে থাকে, সেখানে এই কাদামাখা মেয়েটা তাকে ভূত ভেবে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পালালো। নিজের অজান্তেই বাঁধনের মুখ দিয়ে বেরিয়ে এলো, স্টুপিড গার্ল। সে মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের উপর রাখলো। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার ফর্সা মুখে আছড়ে পড়ছে, আর সেই স্লিট করা ভ্রু বেয়ে পানি গড়িয়ে নামছে। সে দূর থেকে রূপার দৌড়ে পালানো পথের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আবারও বিড়বিড় করলো, বোকা মেয়ে। ওস্তাদ, অনেক কষ্টে সব খোঁজ নিয়েছি। মেয়েটার নাম রূপা, আমাদের আনন্দমোহন কলেজেই পড়ে। শুনলাম মেয়েটা তার সৎ বাবার বাড়িতেই থাকে। তার সৎ বাবার নাম আহসান রহমান। ব্রিজের রেলিংয়ের ওপর আয়েশ করে বসে ইশতিয়াক আপন গতিতে সিগারেট টানছিল। রনির কথা শুনে তার ঠোঁটে এক ছেলতে বৈশাচিক অথচ শুকনো হাসি ফুটে ওঠে। ঠোঁটের কোণে সিগারেটটা চেপে রেখেই সে বিড়বিড় করলো, ওস্তাদ, অনেক কষ্টে সব খোঁজ নিয়েছি। মেয়েটার নাম রূপা, আমাদের আনন্দমোহন কলেজেই পড়ে। শুনলাম মেয়েটা তার সৎবাবার বাড়িতে থাকে। তার সৎবাবার নাম আহসান রহমান। ইশতিয়াক মনে মনে বিড়বিড় করলো। রূপা নামের মতোই রূপবতী। রনি কিছুটা অবাক হয়ে শুধালো, বস, আপনি কি ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়ে গেলেন? ইশতিয়াক হাসলো, তারপর ধোঁয়া ছেড়ে বুকের বাম পাশে হাত দিয়ে ইশারায় বোঝালো, পাগল হয়ে গেছি রে রনি, ওই মেয়ে আমার এই পাষাণ হৃদয়ে তুফান তুলে দিয়েছে। ও মাগো ওস্তাদ, আপনি তাইলে সত্যি সত্যি দেওয়ানা হয়ে গেছেন? হ্যাঁ, এতদিন আমার কাজ ছিল যারা আমার সামনে বড় আঙুল তুলতো তাদের আঙুল কেটে ছোট করে দেওয়া, আর এখন আমার একমাত্র লক্ষ্য হলো ওই মেয়েটাকে নিজের জীবন সঙ্গিনী করা। রনি ইতস্ত করলো, কিন্তু বস, ওর চোখে তো আপনি অলরেডি সকালে খারাপ হয়ে গেলেন। এখন সে কি আপনাকে আদৌ পছন্দ করবে? ইশতিয়াক নিজের বুড়ো আঙ্গুল দিয়ে কপাল চুলকে তাচ্ছিল্যের সুরে বলল, সেটা আমার দেখার বিষয় না। ওরে ভালো লেগেছে, ওরে চাই, মানে আমার চাই চাই।
সেটা আদর দিয়ে হোক বা জোর করে। রনি পুনরায় কিছু বলতে চাইল, কিন্তু ইশতিয়াক হাত তুলে তাকে থামিয়ে দিল। সে দুই হাত ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে মুখটা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করলো। অঝোর বৃষ্টির সেই আবহে মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল রূপার সেই মায়াবী হাসি মাখা মুখ। ইশতিয়াক চোখ বন্ধ রেখে নেশাগ্রস্তের মতো গেয়ে উঠল, পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কারা নিল মনটা যে আমার। তার গলাতে আছে হায়রে ছোট্ট একটা তেল, পরক পড়ার আগেই বুকে মারলো প্রেমের ঢেল। নাইরে 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 আমার বাঁচার উপায় নাই, চাইরে 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 আমার পরিটারে চাই। রূপা বাড়িতে পা রাখতে রজনী রহমান তার কাদা মাখা ভূতের দশা দেখে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন। এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল, ওই মা, ভুল করে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিস মানে? তোর কি চোখ দুটো নেই? দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠে ঝাঁঝ যেন বেড়েই চলল। রূপা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভালো করে জানতো বৃষ্টির দিনে এই কাদা মাখার মাসুল তাকে বকুনি দিয়ে দিতে হবে। ঠিক তখন আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপাকে ওভাবে কুকড়ে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে মোলায়েম সুরে বললেন, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতেই শুরু করে দিলেন। তো কি করব? দেখেন না বৃষ্টিতে ভিজে কি জঘন্য অবস্থা করেছে নিজের। আবার জ্বর আসলে আমার হবে মরণ। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যা মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, না হলে কিন্তু শরীর খারাপ করবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার মাথা থেকে যেন মায়াবী চোখ জোড়া সরছে না। গোসল সেরে ভেজা ড্রেসটা ব্যালকনিতে শুকাতে দিয়ে সে আসন্ন শরীরে বিছানায় গা এলিয়ে দিল। তার চোখ বন্ধ করতেই সেই রাস্তার ধারের পুরুষের বিধ্বংসী চাহনি তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা থরফর করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এসব তার সাথে? কেন ওই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু বারবার ওই স্লিট করা ভ্রু আর নিশাতুর গভীর চোখচোরা তাকে সম্মোহিত করতে লাগলো। রূপার ভিতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে হলো ওই চোখচোরা তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। মুহূর্তেই তার সারা শরীর জ্বরে উত্তপ্ত হয়ে উঠল। সে অসংলগ্ন ভাবে বিড়বিড় করতে লাগলো, ওই পুরুষটা খুব ভয়ঙ্কর, আর ওই চোখ জোড়া না বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে শান্তা তার রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আধশোয়া হয়ে ফোনে স্ক্রল করছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদি গলায় ডাকলো, বাঁধন ভাইয়া কেমন আছেন? অচেনা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় শুধালো, তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতেই ভুলে গেছে। তার সামনে 6 ফুট 3 ইঞ্চির এক জ্যান্ত গ্রিক দেবতা বসে আছে। জিম করা সেই সুঠাম দেহ আর পৌরষ দীপ্ত গাম্ভীর্য দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন বিরক্তিতে ভ্রু কুচকালো। তার সেই স্লিট করা ভ্রুচোরা কুচকে যাওয়ায় তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গভীর গলায় ধমক দিয়ে উঠল, চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাসের স্বরে বিড়বিড় করলো, আপনি কি সত্যি আমার চাচাতো ভাই? বাঁধনের মেজাজটা এবার বিগড়ে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়েলটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তাচ্ছিল্যের সাথে ছুড়ে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। শান্তা ঝড়ের বেগে দৌড়ে রূপার রুমে ঢুকলো। সেখানে তখন রজনী রহমান রূপার কপালে ভেজা জল পট্টি দিচ্ছেন আর বিরতিহীনভাবে বকেই চলেছেন। রূপার এই অবস্থা দেখে শান্তা অবাক হয়ে শুধালো, কি হয়েছে চাচি? ওর মাথায় পানি দিচ্ছ কেন? সাথে কি আর দিচ্ছি? আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, কিন্তু আমার কথা কি ওর কানে যায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দে রূপার ওপর জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠছিল। রূপা তখনও চোখ বন্ধ করে পড়েই আছে। জ্বরে শরীর পুড়লেও তার মস্তিষ্কে কেবল সেই রাস্তার মোড়ে দেখা দেওয়া সেই পুরুষটির রাজকীয় অবয়ব আর স্লিট করা ভ্রুর নিচে থাকা মায়াবী চোখচোরা ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা ঝাড়া দিয়ে সে চিন্তা ছেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক অমোঘ আকর্ষণে বারবার সেই দৃশ্যই ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ পাশে চুপচাপ বসেই ছিল,
এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসলো। রূপা উঠে আছোয়া হতেই শান্তা উত্তেজনায় ফেটে পড়ল। রূপা, জানিস কি হয়েছে? কি হয়েছে? আমি না একটু আগে বাথরুম ভাইয়ের সাথে দেখা করে আসলাম। ও খোদা, কি হ্যান্ডসাম, বিশ্বাস করবি না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতেই পুরো ক্রাশ খেয়ে গেছি রে। শান্তার মুখে বাঁধন ভাইয়ার কথা শুনে রূপার চোখজোড়া বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাই আসবে, কিন্তু ওই দুর্ঘটনার পর জ্বরের তোড়ে সব ভুলেই গিয়েছিল সে কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে নামতে গেলে শান্তা হাত ধরে থামালো। কোথায় যাচ্ছিস? ভাইয়ার সাথে দেখা করতে। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ বাদন ভাই আসবে। চল, আমিও যাবো। শান্তাও তাল মিলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রুম থেকে বের হতে জমদূতের মতো সামনে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বলে গেলাম, এক চুলও নড়বি না। আম্মু, বাদন ভাই এসেছে, আর আমি এখনো পর্যন্ত একটা কথাও বলতে পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিই নি, তাই একটু কথা বলতে যাচ্ছি।